ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আবার ওয়েলকাম করছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আমাদের নেটওয়ার্কের একটু সমস্যা, তোমরা জানো যে বিদ্যুৎ নেই। হ্যাঁ, তো সব মিলিয়ে আমরা শুরু করেছিলাম 7টাতে, আমরা কন্টিনিউ করতে পারিনি, সরি ফর দ্যাট। আমরা আবার শুরু করছি আজকে। আমরা তখন পড়তে ধরেছিলাম আর কি, আমরা পড়ছিলাম অবচয় চ্যাপ্টারটা, অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের। তো সবাই একটু কাইন্ডলি আবার সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো, আর একটু লাইভটি আরেকবার একটু শেয়ার করো কষ্ট করে, যাতে আমরা আবার সেই আগের স্টুডেন্ট গুলোকে ফিরে পাই, সবার সাথে আবার ক্লাস করতে পারি, কেমন? ওকে, সো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে সবচেয়ে বড় ইস্যু, যেটার কারণে গালিব মাহমুদ পেজেন আপনার লাইভ আসছে না। আসবে, একটু ওয়েট করো, ইনশাল্লাহ ওখানেও লাইভ আসবে, ঠিক আছে? একটু ওয়েট করো। হ্যাঁ, হচ্ছে আদাব। ওকে, যারা সালাম জানিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা আদাব বলেছো তাদেরকে আদাব, যারা বলেছো কেমন আছি, ভালো আছি, তবে নেট ভালো থাকতে দিচ্ছি না, কারণ তোমাদেরকে ভালো রাখতে পারছি না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করছি। ওকে, তো আমরা তখন যেটা পড়ছিলাম যে আমাদের অবচয় নির্ধারণের সময় আমাদের যে ব্যাপারগুলোকে আমরা বিবেচনায় রাখবো, সেটা আমরা যদি বলি যে বিবেচ্য বিষয়, এই যে বিবেচ্য বিষয়, তখন আমরা এটা পড়তে যাই কিন্তু নেটটা চলে গিয়েছিল, তাই না? আচ্ছা, ভাইয়া বলেছিল যে অবচয়, হ্যাঁ প্রবলেম সলভ করাবো। অবচয় নির্ধারণের ক্ষেত্রে আমার 3টা ব্যাপারকে বিবেচনায় রাখতে হয়। কি কি বলেন তো? একটা হচ্ছে সম্পদের ক্রয় মূল্য, হ্যাঁ, অথবা যেটাকে আমরা বলবো অর্জন মূল্য। কি বলবো? ক্রয় মূল্য অথবা আমরা অর্জন মূল্য বলবো। নাম্বার 2 যদি বলি, সেটা হচ্ছে আমরা আয়ুষ্কাল অথবা আমরা মেয়াদকাল বলবো। আর 3 নাম্বার যেটি লাগবে অবচয় নির্ধারণের সময়, সেটা হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য বা অতিক্রান্ত মূল্য, অথবা তুমি বলতে পারো এটাকে নিঃশেষ মূল্য। হ্যাঁ, সো অনেক নামে আসলে ডাকা যায়, নিঃশেষ মূল্য। তো এই যে 3টা ব্যাপার আমরা যখন অবচয় নির্ধারণ করতে যাব, মনে রাখবে 3টা ব্যাপার আমার মাস্ট লাগবে। হ্যাঁ, এই 3টা ব্যাপার ব্যতীত আমরা অবচয় নির্ধারণ করতে পারবো না, ঠিক আছে? এই আগে রেকর্ড করা ভিডিও না, ছেলে কি ধরনের কথাবার্তা বলে? যে অবশ্যই, কেন পড়বে না? ওকে, তাহলে আমরা কি মনে করব যে হচ্ছে আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে 3টা। একটা হচ্ছে সম্পদের ক্রয় মূল্য এবং অর্জন মূল্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে আয়ুষ্কাল অথবা মেয়াদকাল, আর তৃতীয় নাম্বার হচ্ছে ভগ্নাবশেষ মূল্য এবং অতিক্রান্ত মূল্য বা নিঃশেষ মূল্য। এই 3টা ব্যাপার আমাদের মাস্ট লাগবে, ঠিক আছে? এই 3টা ব্যাপার যদি আমরা না পাই, তখন আমরা অবচয় করতে পারি না আসলে। এই জন্য এগুলোকে বিবেচ্য বিষয় বলা হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষা আসে, নিচের কোনটি
নিচের কোনটি অবচয়ের বিবেচ্য বিষয় বা অবচয় নির্ধারণকালে নিচের কোনটি বিবেচ্য বিষয় সেটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি বলি আমি, সেটা হচ্ছে বিবেচ্য নয়। এই বিবেচ্য নয় যে ব্যাপারটা সবসময় মনে রাখবা, যেটা নয় সেখান থেকে প্রশ্নটা বেশি হয়, তাই না? বিবেচ্য বিষয় নয় হচ্ছে একটা আমার বাজার মূল্য, বাজার মূল্য কারণ চলে আসছে না, চলতি প্রতিস্থাপন ব্যয়। ওকে, ওকে, সো তোমরা একটু এখন আমাদের ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু সবাই আরেকবার একটু বন্ধুদেরকে মেনশন করো তো, এবং লাইভটি একটু শেয়ার করে দাও আবারও। হ্যাঁ, আমাদের বিদ্যুৎ চলে আসছে, আমি আছি তোমাদের সাথে আজকে শেষ পর্যন্ত, যতক্ষণ না শেষ হয়েছে ইনশাল্লাহ ক্লাস চলবে। ওকে, তোমরা আবার একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, দেখো, একটা হচ্ছে বাজার মূল্য বা চলতি প্রতিস্থাপন ব্যয়, এটা বিবেচ্য বিষয় নয়। আর 2 নাম্বার হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে বলেন তো কি, যে মুদ্রাস্ফীতি। হ্যাঁ, মুদ্রাস্ফীতি অথবা আমাদের মুদ্রা সংকোচন, ঠিক আছে, মুদ্রা সংকোচন। এই যে দুটো ব্যাপার আছে, এই দুটো ব্যাপার হচ্ছে আমাদের বিবেচ্য বিষয় নয় ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ ক্লাসে আসি নাই ভাইয়া, আমাদের নেটওয়ার্ক ছিল না, বিদ্যুৎ নাই, সেই জন্য এখন বিদ্যুৎ এসেছে ইনশাল্লাহ, এখন আমরা থাকবো শেষ পর্যন্ত, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু কাইন্ডলি আবারও আগের মতো লাইভটা শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন করো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বললাম কি বিবেচ্য বিষয়গুলো কি কি আর বিবেচ্য বিষয় নয় কি কি। হ্যাঁ, এটা। তারপরে আমি যদি তোমাদেরকে একটু আর একটু বলি, সেটা হচ্ছে দেখো, যদি কখনো তোমাকে এমসিকিউতে এভাবে বলে দেয়, কি বলে দেয়, যে আমার অবচয় নির্ধারণ করা হয়, অবচয় ধার্য করা হয়, হ্যাঁ, অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুযায়ী, এটা যদি বলে তখন মাথায় রাখবা যে অবচয় ধার্য করা হয় আমার চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী, চলমান ধারণা অনুযায়ী, ঠিক আছে, ধারণা অনুযায়ী। এটা নীতি বলা যায়, ধারণা বলা যায়, কোনো সমস্যা নাই, এটা মনে রাখবা যে অবচয় ধার্য করা হয় চলমান ধারণা অনুসারে। আর অবচয়কে আমার ব্যয় হিসাবে গণ্য করা হয়, ব্যয় হিসাবে গণ্য করা হয়, ব্যয় হিসেবে গণ্য করা হয় তোমার কোন নীতি অনুযায়ী ভাইয়া? মিলকরণ নীতি অনুযায়ী। তোমাদের এই চ্যাপ্টারটা নাই, কিন্তু আমাদের হচ্ছে পরীক্ষায় কিন্তু এগুলো আসে, মিলকরণ নীতি অনুযায়ী। হ্যাঁ, নীতি অনুযায়ী বা অনুসারে, এই দুটো কথা একটু এক্সট্রা মাথায় রাখো। হ্যাঁ, একটা হচ্ছে অবচয় ধার্য করা হয় কোন ধারণা বা নীতি অনুসারে, আর অবচয়কে ব্যয় হিসেবে গণ্য করা হয় কোন ধারণা অথবা নীতি অনুসারে। বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা অষ্টম অধ্যায় পড়ছি। এবার একটু আসো, তোমরা সবাই জানো যে অবচয়ের ক্ষেত্রে আমাদের পদ্ধতি সাধারণত 12 থেকে 14টার মতো আছে, কিন্তু আমরা এই ইন্টার লেভেলে বা তোমাদের শর্ট সিলেবাসের আন্ডারে আমরা শুধু দুটো পদ্ধতি পড়ি। অবচয় নির্ধারণের পদ্ধতির কথা যদি আমি তোমাকে বলি, আমরা যে পদ্ধতি দুটি পড়ি, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, অথবা এটাকে বলবো আমরা স্থির পদ্ধতি, অথবা বলবো স্ট্রেট লাইন মেথড পদ্ধতি। ওকে, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি, এটাকে আমরা দ্বৈত হ্রাসমান বলি, এটাকে আমরা ডাবল ডিক্লাইনিং মেথড বলি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে ভাইয়া, দেখো তো একটু খেয়াল করে, আমাদের সরলরৈখিক পদ্ধতি রয়েছে, এটা আরেকটা নাম স্থির পদ্ধতি, আরেকটা নাম হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি, যেটাকে আমরা দ্বৈত ক্রমহ্রাসমান বলতে পারি বা ডাবল ডিক্লাইনিং মেথড বলতে পারি, ঠিক আছে। ওকে, এবার আসো, এই যে দুটো পদ্ধতি আছে, এই দুটো পদ্ধতি নিয়ে আমরা একটু বেসিক আলোচনা করি। যে আমাদের যদি প্রশ্ন করা হয় এরকম, আমি যদি তোমাকে শুরুতে একটু বলি যে ভাইয়া আমাদের সরলরৈখিক যে পদ্ধতি রয়েছে, এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? সরলরৈখিক পদ্ধতি, হ্যাঁ, এই সরলরৈখিক পদ্ধতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকে, প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকে, অবচয়ের পরিমাণ সমান থাকে। এখন এই যে দেখো, আমি যদি তোমাকে বলি যে পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকে তাকে সরলরৈখিক পদ্ধতি বলে, এটা যে ভুল হবে ব্যাপারটা এরকম না, তবে আমি বলবো কিছু ইনকমপ্লিট ব্যাপার থেকে যাবে। সেটা হচ্ছে যে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হবে, এটা সত্য, তবে এর থেকে আরো বড় সত্য হচ্ছে এখানে মাথায় রাখতে হবে যদি সম্পদ ক্রয় না করে,
সম্পদ ক্রয় না করে। কারণ যেই বছরে সম্পদ ক্রয় করবে সে বছর অবভিয়াসলি আমার অবচয় পরিমাণটা আগের বছর থেকে বাড়বে। সেজন্য মনে রাখবো যে যদি সম্পদ ক্রয় না করে তাহলে প্রতি বছর অবচয়ের পরিমাণ যেই মেথডে যেই পদ্ধতিতে সমান থাকবে তার নাম হচ্ছে আমাদের সরলরৈখিক পদ্ধতি। এবং তোমাদের পরীক্ষায় এই সরলরৈখিক পদ্ধতি থেকে সবচেয়ে ম্যাথ এসে থাকে বেশি, সরলরৈখিক পদ্ধতি থেকে সবচেয়ে ম্যাথ বেশি এসে থাকে। ঠিক আছে ভাইয়া? ওকে, এখন আসো এই যে সরলরৈখিক পদ্ধতি আমাদের আছে, এই সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা পড়তে হবে, তাই না ভাইয়া? ম্যাথ যেহেতু পড়বো তাহলে আমাকে অবশ্যই ফর্মুলা দেখতে হবে। আচ্ছা, ফর্মুলাতে যাবার আগে আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই যে এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি ধরনের হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা আসে। দেখো এখানে 8 ধরনের কার্যপদ্ধতি আছে যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো, যেগুলো আমার পরীক্ষায় আসার মতো। যেমন আমি যদি বলি তোমাকে অবচয় হার নির্ধারণ করতে বলে, আগের যে ক্লাসটি ছিল সেখানে আমার একজন প্রশ্ন করেছিল যে ক নাম্বারের জন্য কি পড়বে একটু বলেন। দেখেন এই যে ক নাম্বারে আপনাকে বলে দিতে পারে অবচয়ের হার নির্ণয় করো। সো কিভাবে অবচয়ের হার নির্ণয় করতে হবে এটা কিন্তু আমরা দেখব। ঠিক আছে, তারপরে অবচয় নির্ণয় করতে বলতে পারে, তারপর এখানে তোমাকে বলতে পারে আমার জাবেদা হিসাব করো, জাবেদা তোমাকে করতে হবে, সম্পত্তি হিসাব মানে খতিয়ান করতে হবে, অবচয়ের খতিয়ান করতে হতে পারে, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতের খতিয়ান করতে হতে পারে, এবং আয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী করতে হতে পারে। তো এগুলো থেকে মোটামুটি আমাদের কি হয় এই চ্যাপ্টারে প্রশ্ন আসে। তবে বেসিক প্রশ্ন যেটা হয় সেটার মধ্যে নাম্বার 1 অবচয় হার অথবা অবচয়যোগ্য মূল্য বের করতে বলে, খ নাম্বারে জাবেদা, আর গ নাম্বারে খতিয়ান করতে বলে। সো বেসিক্যালি এটাই আমাদের রুলস আর কি, এটাই স্বাভাবিকভাবে প্রশ্ন প্যাটার্ন যদি আমি বলি। এখন দেখো আমরা ফর্মুলা যেটা ভাবে মনে রাখবো যে দুটো মেথড আমাদের কাছে আছে, তবে দুটো মেথডের জন্য আমরা আলাদা আলাদা ফর্মুলা মনে রাখবো না, আমরা একটা ফর্মুলাই মনে রাখবো, সামান্য কিছু পরিবর্তন করে আমরা চেঞ্জ করে আমরা কি অন্য মেথডে এটাকে ব্যবহার করব। তাহলে দেখো আমি যদি একটু বলি ভাইয়া, শুরুতে বলছি সরলরৈখিক পদ্ধতি, শুরুতে কি বলছি বলতো, সরলরৈখিক পদ্ধতি, যেখানে একটু খেয়াল করে দেখো বার্ষিক অবচয় হার, বার্ষিক অবচয় হার এটা বের করার ফর্মুলা হচ্ছে 100 / আয়ুষ্কাল। আমি একটু বলি বার্ষিক অবচয় হার বের করার ফর্মুলা কি ভাইয়া বলতো, 100 আমাদের এন, এন মানে কি বুঝো, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, মানে হচ্ছে আয়ুষ্কাল। এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড, হ্যাঁ এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড। আমাদের যদি ক নাম্বারে তোমাকে বলে যে বার্ষিক অবচয় হার বা অবচয় শতকরা হার বের করো, তখন যদি তুমি এই শর্টকাটটা ফলো করো তোমার মার্কস কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে ভাইয়া কি করব, যখন আমার 2 মার্কসের জন্য কি হবে ক নাম্বারে এই প্রশ্নটি আসবে যে আমার অবচয়ের হার নির্ধারণ করো, তখন অবশ্যই আমরা শর্টকাটকে অ্যাভয়েড করার চেষ্টা করব যদি হাতে সময় থাকে। তাহলে এটা একটা ওয়ে যে বার্ষিক অবচয় হার বের করতে হয় আমার 100 / দ্বারা, এন হচ্ছে আয়ুষ্কাল। ঠিক আছে, আমরা ক্রমশ মানে পরে যাব। আরেকটা আছে সেটা হচ্ছে দেখো এই যে বার্ষিক অবচয় হার বা অবচয় শতকরা হার, এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। তো এখানে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কি রকম, এই যে বার্ষিক অবচয়কে যখন আমরা ভাগ করব সম্পত্তির মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য দিয়ে। তাহলে আমি তোমাদেরকে একটু বলে নেই, দেখো তোমাদেরকে একটু আমি বলে নিই, একসাথে তোমাদেরকে লিখে দিলে তোমরা এই ব্যাপারটাতে আরো বেশি বুঝতে পারবে। আমি একসাথে একটু লিখে দেওয়ার চেষ্টা করি। দেখো যখন আমাকে বলবে সরলরৈখিক পদ্ধতিতে আমরা করছি, সরল রৈখিক, এই সরলরৈখিক পদ্ধতিতে আমরা ফর্মুলা মনে রাখবো কিভাবে। নাম্বার 1 আমাকে বলতে পারে যে বার্ষিক অবচয় হার, কি বলতে পারে, বার্ষিক অবচয় হার। তোমাদের যে পিডিএফটা দেওয়া হবে সেখানে অবশ্যই এটা আছে, তবে আমি আরো একটু গুছিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো বার্ষিক অবচয় হার, এই বার্ষিক অবচয় হার বের করার আমার শর্টকাট যে মেথড আছে সেই শর্টকাট মেথডটা কি বলতো, শর্টকাট মেথড হচ্ছে আমাদের আমি 100কে ভাগ করব কি দ্বারা, এন দ্বারা, যেখানে এন মানে হচ্ছে আমার আয়ুষ্কাল। ঠিক আছে, যেখানে এন মানে হচ্ছে আমার কি বলতো আয়ুষ্কাল, অথবা আমরা বলতে পারি এন মানে হচ্ছে আমাদের মেয়াদকাল। হ্যাঁ, এন মানে কি বলতো আমাদের আয়ুষ্কাল অথবা মেয়াদকাল গেল। এবার দেখো আমি বললাম যে শর্টকাটকে অ্যাভয়েড করব কখন, যখন আমার 2 নাম্বারের প্রশ্নের জন্য থাকবে। সেক্ষেত্রে আমি যেই ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে আমার উপরে যাবে হচ্ছে বার্ষিক অবচয়, উপরে যাবে হচ্ছে বার্ষিক অবচয়, আর নিচে আসবে হচ্ছে আমার
কি বলতো, সম্পত্তির সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এটা। এবং এখানে যেহেতু আবার কি বলছে, এখানে আমার বলছে হার, তার মানে অবশ্যই সাথে কি হবে, 100 মাল্টিপ্লাই হবে। তাহলে আমার এটা হচ্ছে শর্টকাট প্রথম নাম্বার সূত্র। আমি যদি বলি এটা হচ্ছে আমার ফার্স্ট ফর্মুলা আর এটা হচ্ছে আমার সেকেন্ড ফর্মুলা, তাহলে আমাদের হাতে যখন সময় থাকবে অবশ্যই আমরা এই সেকেন্ড ফর্মুলাটাকে ইউজ করব 2 নাম্বারের জন্য, আর সময় না থাকলে শর্টকাটটাকে ফলো করব। এখন দেখো, আমি যদি বলি ভাইয়া এখানে আবার বার্ষিক অবচয় কিভাবে বের করে সেটা আবার তোমাকে জানতে হবে। তো দেখো, এখানে এই পর্যন্ত সম্পত্তির অর্জনযোগ্য মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এই যে অংশটুকু আছে এইটাকে এক কথায় আমরা বলতে পারি অবচয়যোগ্য মূল্য। কি বলতে পারি, অবচয়যোগ্য মূল্য। তাহলে আমি যদি ফর্মুলাটা এভাবে বলতে চাই যে বার্ষিক অবচয় ডিভাইডেড বাই অবচয়যোগ্য মূল্য, তাও কিন্তু কারেক্ট। ঠিক আছে, তাও কিন্তু কারেক্ট, বোঝা গেছে। আমি যদি বলি বার্ষিক অবচয় ডিভাইডেড বাই সম্পত্তির মোট মূল্য বা অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এটা যেমন সত্য, এই অংশটুকুর নাম হচ্ছে আবার অবচয়যোগ্য মূল্য। তাহলে আমি এই বার্ষিক অবচয়কে যদি অবচয়যোগ্য মূল্য দ্বারা ভাগ করি তাও কিন্তু আমার ফর্মুলা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসো, আমি যদি তোমাকে বলি যে বার্ষিক অবচয়টা তুমি কিভাবে বের করবা, আসো আমি এবার তোমাকে বার্ষিক অবচয় বের করার ফর্মুলা দেখাই। যেহেতু আমার ওই ফর্মুলাটা ইউজ করতে গেলে বার্ষিক অবচয় লাগবে, তাহলে প্রথমত আসো আমরা বার্ষিক অবচয় কিভাবে বের করব। আচ্ছা, বার্ষিক অবচয় যখন বের করব এক্ষেত্রে দুটো ব্যাপার মনে রাখতে হবে। নাম্বার 1, যদি আমার পার্সেন্টেজ বা শতকরা হার দেওয়া না থাকে, হ্যাঁ, যদি আমাদের পার্সেন্টেজ দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যদি বার্ষিক অবচয় হার, এটা তো হচ্ছে কি বলতো, বার্ষিক অবচয় হার বের করার ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে বার্ষিক অবচয় কিভাবে বের করে সেটা বের করার জন্য মনে রাখবো এটা দুটো ফর্মুলা আছে। এক, যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে তখন ফর্মুলাটা হবে আমার উপরে যাবে কি বলতো, অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য মানে কি, সম্পত্তির মোট মূল্য বা অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আর নিচে কি আসবে বলো, নিচে আসবে হচ্ছে আমার আয়ুষ্কাল। এটা হচ্ছে আমার যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে। আর যদি আমি বলি আপনাকে যে পার্সেন্টেজ দেওয়া থাকলে আপনি তখন কি করবেন, তখন জাস্ট আপনি এই যে অবচয়যোগ্য মূল্য আছে, সেই অবচয়যোগ্য যে মূল্যটা আছে সেই মূল্যকে আপনি জাস্ট কি করবেন, আপনি পার্সেন্টেজ করে দিবেন। ঠিক আছে, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে আমার মূল কথা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো ভাইয়া? আমি আবার একটু তোমাদেরকে রিকল করাই। নাম্বার 1, আমি যদি 1 নাম্বার প্রশ্ন বা ক নাম্বারের প্রশ্ন উত্তর করি, আমাকে যদি বলে বার্ষিক অবচয় হার বের করো, তখন আমি শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারি যে 100 ডিভাইডেড বাই n, এটা ইউজ করতে পারি। কিন্তু এইটা 2 মার্কসের জন্য মোটেও এনাফ না। সেক্ষেত্রে আমি কি করব, এই ফর্মুলাটাকে ইউজ করব, যেটা বার্ষিক অবচয় ডিভাইডেড বাই সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আর যেহেতু হার বের করছি সাথে 100 গুণ মাস আমাকে দিতেই হবে। এবার দেখো, এই নিচের যে অংশটুকু আছে সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এইটাকে আবার আমরা কি নাম দিতে পারি, অবচয়যোগ্য মূল্য বলতে পারি। তাহলে এইটার পরিবর্তে আমরা কি সূত্রে এটা বলতে পারি না, বার্ষিক অবচয় ডিভাইডেড বাই অবচয়যোগ্য মূল্য, পারি কিনা ভাইয়া? পারি। এবার আসো, এখানে বার্ষিক অবচয় বের করার ফর্মুলা আমরা এবার জানবো। বার্ষিক অবচয় বের করার দুইটা ফর্মুলা আছে, একটা যদি আমাদের অবচয় শতকরা হার দেওয়া থাকে, আরেকটা না থাকলে। যদি অবচয় শতকরা হার বা পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে অবচয়যোগ্য মূল্যকে শুধু পার্সেন্টেজ করে দিলেই হবে। যেমন ধরো আমার অবচয়যোগ্য মূল্য আছে 1000 টাকা, অবচয় পার্সেন্ট 10%, তাহলে আমার বার্ষিক অবচয় কত হবে, 100 টাকা। এইটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ। আর যদি না দেওয়া থাকে তখন কি করব, অবচয়যোগ্য মূল্যকে আমি ভাগ করবো আয়ুষ্কাল দ্বারা। তো এই ফর্মুলা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা আমাদের পিডিএফ এ এটা অলরেডি আছে, আমি পিডিএফ এটা সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, এটা আমি সেভ রেখে দিলাম। এবার আসো,
কিধার ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত ওকে ক্লিয়ার। আমাদের এই দিক থেকে নেট ঠিকঠাক এখন ঠিক আছে, তোমরা একটু নিজেদের নেটটাকে একটু খেয়াল করো তো স্টেবল কিনা। আচ্ছা ওকে, তাহলে আমি এবার আসি এখানে। তাহলে আমরা এই যে ফর্মুলাগুলো এখানে আছে ভাইয়া, এই ফর্মুলাগুলো আমরা পড়ে ফেললাম যে বার্ষিক অপচয় হার শতকরা কিভাবে বের করে, 100 ডিভাইড বাই আয়ুষ্কাল, এটা সরলরৈখিক পদ্ধতিতে। অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করে, সম্পত্তির মোট মূল্য, এই যে দেখো সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তারপর বার্ষিক অপচয় কিভাবে বের করে, পার্সেন্টেজ থাকলে না থাকলে। আর এখানেও আমাদের আছে বার্ষিক অপচয় হার কিভাবে বের করে, এগুলো সবকিছু দেওয়া আছে। ওকে, এবার আসো আমরা একটু চলে যাই জাবেদা সমূহতে। তোমরা সবসময় যেটা মনে রাখবা ভাইয়া, সেটা হচ্ছে যে বছর জাবেদার ক্ষেত্রে যে বছর সম্পদ ক্রয় করা হয় সে বছর জাবেদা হচ্ছে 3টি, জাবেদা হবে 3টি। হ্যাঁ, জাবেদা হয় কয়টা? 3টা। খেয়াল করো, তাহলে আমি কি বললাম, চিকন কথাটা মনে রাখো। যে বছর সম্পদ ক্রয় করা হয় সে বছর জাবেদা হয় কয়টা? জাবেদা হয় 3টা। জাবেদা হয় কয়টা ভাইয়া? জাবেদা হয় 3টা। সেই 3টা কি কি? আসো, নাম্বার 1, সম্পত্তি ক্রয় করছি যেটা, সেটার জন্য জাবেদা দিতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, সেই সম্পত্তিটার বার্ষিক যে অবচয় হবে সেই অবচয় নির্ধারণের জন্য একটি জাবেদা দিতে হবে। 3 নাম্বার, অবচয়টাকে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য একটা জাবেদা দিতে হবে। বোঝানো গেছে? তাহলে যে বছরের সম্পদ ক্রয় করব আমি, সেই বছরে আমার জার্নাল হবে 3টা। একটা সম্পদ ক্রয়ের জন্য, 2 নাম্বার বার্ষিক অবচয় নির্ধারণের জন্য, 3 নাম্বার অবচয়টাকে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, এই যে আমরা প্রথম নাম্বার জাবেদা দিচ্ছি সেটা হচ্ছে সম্পদ ক্রয়ের জন্য। তাহলে একটু দেখো তো, তুমি সম্পদ হিসেবে মেশিন ক্রয় করতে পারো, তুমি যন্ত্রপাতি ক্রয় করতে পারো, আসবাবপত্র ক্রয় করতে পারো, বা আরো অনেক কিছু তুমি ক্রয় করতে পারো। যে সম্পত্তি ক্রয় করো না কেন সেটাকে কি বলতে হবে? ডেবিট বলতে হবে। যে সম্পত্তি ক্রয় করো না কেন সম্পদ কি হবে ভাইয়া? ডেবিট হবে। নগদে করলে নগদান ক্রেডিট, ব্যাংক করলে ব্যাংক ক্রেডিট, প্রদায় হিসাব মানে ক্রয়, আমরা যদি ধারে করি তাহলে প্রদায় হিসাব দিতে হবে। ওকে, তাহলে আমি যদি মেশিন, যন্ত্রপাতি, আসবাবপত্র যে কোনো সম্পত্তি ক্রয় করি না কেন জাবেদা হবে, সম্পদগুলো ডেবিট দিকে যাবে। নগদে করলে নগদান ক্রেডিট, ব্যাংক করলে ব্যাংক ক্রেডিট, আর ধারে করলে প্রদায় হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার জাবেদা, ডান। 2 নাম্বার, হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে। 2 নাম্বার যেটি রয়েছে, বার্ষিক অবচয়ের জন্য জাবেদা হবে। দেখো, বার্ষিক অবচয়ের জন্য জাবেদা হবে, এটার জাবেদা কি ভাইয়া? অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি কিংবা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সনাতন পদ্ধতিতে তুমি সম্পদ হিসেবেও ক্রেডিট করতে পারো, তবে আমার মতে হয় এখন সম্পদ হিসেবে ক্রেডিট করার কোনো দরকার নেই, যেহেতু আমাদের কাছে বেটার অপশন আছে। আমরা সম্পদ হিসেবে ক্রেডিট করব না, এটা আধুনিকে যায় না, সনাতনে যায়। সো আমরা জাবেদা দিব অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট, অথবা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা দিলে যে ভুল হবে ব্যাপারটা এরকম না, বাট আধুনিকটা দেবো আমরা একটু বেশি আপডেটেড থাকবো, তাই না? এটা অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি কিংবা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা তোমরা সবাই জানো। নাম্বার 3, অবচয় আয় বিবরণী হিসাবে স্থানান্তর করা জাবেদা হচ্ছে আয় বিবরণী হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এই যে 3টা জাবেদা আমার আছে, এই 3টা জাবেদা আমার কখন বসবে? যেই বছরে আমার কি ক্রয় করা হবে? যেই বছরে সম্পদ ক্রয় করা হবে। কি ক্রয় করব? সম্পদ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, যে বছরে আমার সম্পদ ক্রয় করা হবে না, যে বছরে সম্পদ ক্রয় করা হবে না সেই বছরে জাবেদা কয়টা হবে? যে বছর সম্পদ ক্রয় করা হবে না সেই বছর জাবেদা কয়টা হবে? ওই বছর জাবেদা হবে ভাইয়া 2টা। কোন 2টা জাবেদা? সেই বছর জাবেদা হবে 2টি। সেই দুটো কি কি? এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার, কারণ সম্পদ ক্রয় করিনি মানে এটা হবে না। বোঝা গেল আমার কথা? তাহলে যেই বছর সম্পদ ক্রয় করছি ওই বছর 3টাই হবে, যে বছর ক্রয় করি নাই ওই বছর আমার এই দুটো হবে। এটাকে আর দিতে পারবো না, কারণ আমি তো সম্পদ ক্রয় করি নাই। হ্যাঁ, তাহলে আমি যদি তোমাকে বলি, আমার যদি 2020 সালে সম্পদ ক্রয় করা হয় এবং আমাকে অবচয় নির্ধারণ করতে বলে 2000 কত পর্যন্ত? 21 পর্যন্ত। ঠিক আছে, আমাকে অবচয় নির্ধারণ করতে বলছে, তাহলে আমি কয়টা জাবেদা দিব বলো তো ভাইয়া?
আমি 2020 সালে একটা সম্পদ ক্রয় করছি, ধরো সেটা আমি যন্ত্র ক্রয় করছি, কিন্তু 20-এ আমি কোনো যন্ত্র ক্রয় করি নাই, তাহলে আমি কয়টা জাবেদা দিব? 2টা বছর মিলে 5টা। কিভাবে? এই যে 2020 সালে আমি সম্পদ ক্রয় করছি, এখানে 3টা জাবেদা দিব, আর 21-এ আমি সম্পদ ক্রয় করিনি, 2টা জাবেদা দিব। টোটাল কয়টা জাবেদা দিব আমি? এই 2 বছর মিলে 5টা জাবেদা দিব। 2 বছর মিলে কয়টা জাবেদা দিব? 5টা জাবেদা দিব। আর যদি আমি এখানে ক্রয় করতাম তাহলে 6টা হতো। ঠিক আছে, আর 6টা হতো। আচ্ছা, এখন আসো আমরা আরেকবার এখানে আসি, বিক্রয় সংক্রান্ত জাবেদা। বিক্রয় সংক্রান্ত জাবেদা একটু আসি। দেখুন, আপনি যখন একটা সম্পত্তি ক্রয় করবেন এবং সম্পত্তিটার কোনো কারণে যদি পরবর্তীতে আপনাকে বিক্রি করে দিতে হয়, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জার্নাল দিতে হবে। যখন আপনি সম্পদটা বিক্রি করবেন, যে বিক্রয় সংক্রান্ত জাবেদার ক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস মনে রাখবেন। নাম্বার 1, সম্পত্তিটা আপনি বহিমূল্যে অথবা ক্রয় মূল্যে বিক্রি করতে পারেন, অর্থাৎ যে মূল্যে ক্রয় করেছেন সে মূল্যেই আপনি বিক্রি করছেন। আপনার লাভ লস ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছেন? আপনি যে মূল্যে ক্রয় করেছেন সে মূল্যে বিক্রি করেছেন, মানে লাভ লস সমান সমান 0। আপনি কোনো প্রফিট করেন নাই, সো মুনাফাবিহীন পণ্য বিক্রি করেছেন। সেক্ষেত্রে সম্পদ বিক্রি করেছেন, সেক্ষেত্রে আপনার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি ডেবিট, এবং যেই সম্পদটা বিক্রি করেছেন সেটা হচ্ছে আমার ক্রেডিট। এবার দেখো, এইটা হচ্ছে বেস জার্নাল, এটা হচ্ছে আমাদের বেস জার্নাল। এটার উপর বেস করে আমরা বাকিগুলো অটোমেটিক্যালি পাবো। তুমি শুধু একটা মনে রাখো, তুমি জাস্ট মনে রাখো যে আমার বহি মূল্যে অথবা ক্রয় মূল্যে, মানে যেই মূল্যে ক্রয় করছি সেই মূল্যে বিক্রি যদি করি, সেক্ষেত্রে আমার বিক্রয় সংক্রান্ত জাবেদা হবে ডেবিটে 2টা, নগদান ডেবিট, অবচয় সঞ্চিতি ডেবিট, আর যে সম্পত্তিটা বিক্রি করছো সেটা হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে বেস জার্নাল। এবার তুমি কি করবা? এইটা কি বারবার ইউজ করবা। দেখো, তুমি কি করছো, সেকেন্ড টাইম যখন বিক্রি করছো তখন হয়তো তুমি ক্ষতি করেছো, তাহলে ক্ষতি হলে তুমি কি করবা? শুধুমাত্র বলো, ক্ষতি হলে কি করবা ভাইয়া? শুধুমাত্র ডেবিট দিকে যুক্ত করে দিবা। দেখো, নগদান ডেবিটে আছে, অবচয় সঞ্চিতি ডেবিটে আছে, সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিটে আছে। এটার কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু মাঝখানে ক্ষতিটা যুক্ত হয়েছে ডেবিট দিকে। এই যে সংশ্লিষ্ট সম্পদ বিক্রয়জনিত ক্ষতিটা শুধুমাত্র ডেবিট দিকে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এই বেস জার্নালটা মনে রাখলে আমরা এগুলো অটোমেটিক্যালি পারবো। তাহলে ক্ষতি হলে সেটাকে ডেবিটে শুধু এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। আর যদি আমাদের লাভ হয় ভাইয়া, তাহলে কি হবে? দেখো, আমার যদি লাভ হয়, যেমন এখানে লাভ হয়েছে, তাহলে দেখো এখানে কিন্তু নগদান হিসাব, অবচয় সঞ্চিতি, সংশ্লিষ্ট সম্পদ বিক্রয়জনিত, সংশ্লিষ্ট সম্পদ যেটা বিক্রি করছি, এগুলো কিন্তু আমার যে পাশে ছিল বেস জার্নালে সেই পাশেই আছে। এই দুটো ডেবিটে থাকার কথা ছিল, ডেবিটেই আছে। এটা ক্রেডিটে যাবার কথা ছিল, ক্রেডিটেই আছে। শুধুমাত্র ক্রেডিট পাশে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে লাভের অংশটুকু। কারণ তোমরা জানো ক্ষতি মানে ব্যয়, এই জন্য ডেবিট, লাভ মানে আয়, সেটা হচ্ছে ক্রেডিট। তো এই বেজের সাথে বা বেস জার্নালের সাথে শুধু এইটা যোগ করলে আমার, আর এইটা যোগ করলে আমরা আরো দুটা কি পেয়ে যাই? আমরা বিক্রয় সংক্রান্ত জাবেদা পেয়ে যাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিক্রয় সংক্রান্ত জাবেদা। একটা হচ্ছে কি বলতো, যেই দামে ক্রয় করছি সেই দামে বিক্রয় হবে, আরেকটা হচ্ছে কি বলতো, লাভে বিক্রি হবে, আরেকটা হচ্ছে ক্ষতিতে বিক্রি হবে। জার্নাল কি হচ্ছে, যখন আমি যেই দামে ক্রয় করছি সেই দামে যদি বিক্রি করি, সেক্ষেত্রে জার্নাল দিচ্ছে আমার তোমার নগদান ডেবিট, অবচয় সঞ্চিত ডেবিট, আর যেই সম্পত্তি বিক্রি করছে সেটা ক্রেডিট। ক্ষতি হলে ডেবিট দিকে ক্ষতিটা যুক্ত হচ্ছে এই জার্নালের সাথে, লাভ হলে ক্রেডিট দিকে যুক্ত হচ্ছে, আর কিছু না। 4টা কেন হয়েছে? এই যে বললাম আপনার 4টা কেন হয়েছে, বেস জার্নালের সাথে 4টা কেন হয়েছে? ক্ষতি হওয়ার কারণে ক্ষতিটা যুক্ত হয়েছে, লাভ হওয়ার কারণে লাভটা যুক্ত হয়েছে। তো আগে তো 3টা ছিল, এখন লাভের কারণে একটা যুক্ত হয়েছে, ক্ষতির কারণে একটা যুক্ত হয়েছে, এই জন্য 4টা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার আসো আমরা আগে একটা প্র্যাকটিস করি। হ্যাঁ, আচ্ছা, পিডিএফটা যখন পাবা এখানেও কিছু ফর্মুলা দেওয়া আছে, তোমার ফর্মুলাগুলো দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা আগে একটা প্র্যাকটিস করি, তারপরে আমরা সরল